নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান স্ত্রী সহ দুবাইয়ে গ্রেফতার। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত। ইরানে শিশু হত্যা ও যুদ্ধ অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে বলেছেন তাজুল ইসলাম। বিলাসী জীবনের অভিযোগ নাকচ নাহিদ ইসলামের। সর্বশেষ জানাবো, বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার চীন করবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৭ শিক্ষক চাকরিচ্যুত। শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং পিএইচডি স্কলারশিপ সংক্রান্ত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও এক শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থানরত শিক্ষকদের বারবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ১৬ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া না দেওয়ায় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরিচ্যুত ১৬ শিক্ষক হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ও আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পার্থপ্রতিম সরকার, প্রভাষক মোহাম্মদ আহসানুল্লাহ, মোহাম্মদ খায়রুল বাশার ও উপমা দাস, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকুলি খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক দেবব্রত পাল, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবিয়াত রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া নাহিয়ান জুলফিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অথরা তাহসিন, অ্যাপ্লয়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ উজ্জ্বল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাবিয়া খাতুন। ইরানে শিশু হত্যা ও যুদ্ধ অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। ইরানের বিরুদ্ধে সংঘটিত শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় জড়িতদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি এসব ঘটনার জন্য দায়ীদের গ্রেফতার করে জবাবদিহির মুখোমুখি করার আহ্বান জানান। দেশের বিচার বিভাগীয় সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, মিনাব ও লামার্দে সংগঠিত শিশু হত্যা ও যুদ্ধাপরাধের বিচার দেশীয় আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও হওয়া উচিত। তিনি বলেন, ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের মার্চে সংগঠিত যুদ্ধের সময় ইরানি জনগণের বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে। খামেনি বলেন, এই অপরাধের হোতাদের অবশ্যই গ্রেফতার করে এর জন্য জবাবদিহি করতে হবে। তার ভাষ্য, এসব অভিযোগ শত শত এমনকি হাজার হাজার গুরুত্বপূর্ণ আইনি মামলার মধ্যে অন্যতম, যেগুলো দেশীয় ও আন্তর্জাতিক আদালতে গুরুত্বের সঙ্গে অনুসরণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, অভিযুক্ত ঘটনাগুলোর মধ্যে মিনাব ও লামার্দে শিশু হত্যা, চিকিৎসা ও সেবা কেন্দ্রে হামলা এবং সাইয়েদ আলী খামেনিকে গুপ্ত হত্যার চেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এসব ঘটনার ফলে ইরানি জনগণের উপর ব্যাপক শারীরিক, মানসিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিচার বিভাগের দায়িত্ব প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিচার বিভাগের দায়িত্ব হল জনগণের অধিকার রক্ষা করা, জনস্বার্থ ও বৈধ স্বাধীনতা পুনরুদ্ধার করা, দুর্নীতি দমন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইন সমুন্নত রাখা এবং আইনের বাস্তবায়ন তদারকি করা। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে বলেছেন তাজুল ইসলাম। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে বলে দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার ২৮ জুন ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। তিনি লেখেন, জুলাই জাদুঘর হাসিনার ফ্যাসিবাদী বর্বরতা, পৈশাচিকতা এবং একই সাথে জুলাইয়ের অবিস্মরণীয় বিপ্লবের বাস্তব প্রতিচিত্র।
জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২০ জানুয়ারি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাদুঘরটির চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেন। তিনি একে বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। যদি আমাদের জাতি কখনো দিশাহারা হয়, তবে এই জাদুঘরের পথ খুঁজে পাবে। বিলাসী জীবনের অভিযোগ নাকচ নাহিদ ইসলামের। নিজের বিরুদ্ধে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নিরাপত্তার প্রয়োজনে ভাড়া একটি গাড়ি ব্যবহার করলেও এখনও সেই গাড়ির ভাড়া পরিশোধ করতে পারেনি। রোববার ২৮ জুন জাতীয় সংসদে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমি রেন্ট এ কারে ভাড়া নিয়ে একটি গাড়ি ব্যবহার করি আমার নিরাপত্তার জন্য। মাসের শেষে সে গাড়ির ভাড়া আমি এখনো দিতে পারিনি। সরকারি দলের এক সংসদ সদস্য মন্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, আগে যারা রিকশায় চলতেন তারা এখন গাড়িতে চলেন। এমন বক্তব্য বাস্তবতায় প্রতিফলন নয়। তিনি বলেন, ৫ আগস্টের আগে যারা ধান ক্ষেত ও পাট খেতে কাজ করতেন তাদের জীবনে কি পরিবর্তন এসেছে তা তাদের প্রতিবেশীরাই সবচেয়ে ভালো জানেন। বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময় অনেক নেতার সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অনেক নেতা জেলে থাকা অবস্থাতেই তাদের সম্পদ কয়েক গুণ বেড়েছে। এই আমলে কারো সম্পদ এভাবে বাড়বে কিনা সেটাই দেখার বিষয়। বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, ক্ষমতার পরিবর্তনের পরও তারা সাধারণ জীবনযাপন ও স্বচ্ছতার নীতি অনুসরণ করছেন। তাই রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে বিলাসী জীবনযাপনের যে অভিযোগ আনা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার চীন করবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার চীন সরকার তা করবে বলে দাবি করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী। তিনি বলেছেন, ৭ কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতি পানি সম্পদের উপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার চীন সরকার তা করবে। রোববার ২৮ জুন সংসদে প্রস্তাবিত বাজেটের উপর বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিএনপি সরকার প্রতিহিংসা পরায়ণ হবে না দাবি করেন পানি সম্পদ মন্ত্রী। তার মতে, ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। মন্ত্রী বলেন, ২০,০০০ কিলোমিটার খাল খনন আর একটা প্রতিশোধ। পানি সম্পদ মন্ত্রী অ্যানি বলেন, তিস্তা, পদ্মায়, মেঘনা, যমুনায়, ব্রহ্মপুত্র সহ সারা দেশে ৪,০০০ কিলোমিটার নদী ভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না, তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলেছি সেই মুহূর্তেও ২ থেকে ৩-৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে। বক্তব্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবারও একসঙ্গে জেলে যাবেন কিনা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উদ্দেশ্যে এ প্রশ্ন রেখেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরীর অ্যানি। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকে সবাই সংসদে এসেছি। ঐক্য খুব জরুরি। ঐক্যের উপর আমাদের ভর করতে হবে। ঐক্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। অতীতে কারা জীবনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে। একসঙ্গেই তো ছিলাম, ভিন্নতা ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব। এরপর মন্ত্রী বলেন, ইনশাল্লাহ আবার আমাদের যেতে হবে না, কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল। এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল।